রে সব ভালো আছিস তো? হুম, পুজো ফুজো সব কেটে গেল মোটামুটি। ঠিক আছে, তো এবার শুরু করো এবার। ঠিক আছে, বেবিতে প্রশ্ন 10 শুরু করব। 1 নম্বরে আছে 5 বর্গমিটার, আট বর্গ সেমি সমান ড্যাশ বর্গ ডেসিমিল। 5 বর্গমিটার, ওফো 8 আছে, 8 বর্গ সেমি সমান ড্যাশ বর্গ ডেসিমিটার। তো আমরা জানি 1 বর্গমিটার সমান হচ্ছে 100 বর্গ ডেসিমিটার। হয়েছে। আবার 1 বর্গ ডেসিমি সমান হচ্ছে 100 বর্গ সেমি। তাহলে আমরা জানি 5 বর্গমিটার সমান কী হবে, সমান হবে 5 গুণ 100 সমান 500 বর্গ ডেসিমি। আর কি 8 বর্গ সেমি সমান হবে 8 ভাগ 100, 0.08 বর্গ ডেসিমি। এবার এই দুটো মিলে কি হবে, 5 বর্গ মি 8 বর্গ সেমি সমান হবে 500 যোগ 0.08 সমান হবে 500.08 বর্গ ডেসিমি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 500.08। হ্যাঁ, এটা গেল 1 নম্বর। 2 নম্বরে আছে 92 যোগ √52 যোগ √144 সমান ড্যাশ। এখানে দেখো এই 144টাকে ভাঙবো, কীরকম ভাঙবো, 2 × 2 × 2 × 2 × 3 × 3। এটা ভেঙে হলে এগোটা, এটা সমান হবে আর রুটটা দেবো না। এবার দেখো কটা জোড়া আছে, এই দুটোর জন্য একটা, ইন্টু দুটোর জন্য একটা, ইন্টু দুটোর জন্য একটা, সমান হয়ে যাবে
12। চৌষট্টি হলে যোগ করলে এটাকে ভাঙবো, এইভাবে। এবার দেখো প্রত্যেক জোড়ার জন্য একটা করে। দুই সমান হবে 8 সমান হচ্ছে √100। এটাকে ভাঙবো, সমান হবে 2 গুণ 5 সমান 10। তাহলে এটার ভ্যালু হচ্ছে 10। এটা গেল 2 নম্বর। 3 নম্বরে যাচ্ছি। 1 + 3 + 5 + ... 21 সমান ড্যাশ। এখানে সমষ্টি সমান হচ্ছে প্রথম যোগ শেষ ইন্টু মোট সংখ্যা বাই 2। প্রথম যোগ শেষ গুণ মোট সংখ্যা বাই 2। এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 21 ইন্টু মোট সংখ্যা, এটা গুনলে হবে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 11টা। 11 বাই 2 সমান হবে 22 ইন্টু 11 বাই 2। এটা কেটে দাও, সমান হবে 121। তাহলে এই কোটার যোগফল হচ্ছে 121। হয়েছে? এটা গেল 3 নম্বর। এবার আমি 4 নম্বরে যাচ্ছি। 3 বছর 5 মাস 20 দিন সমান ড্যাশ মাস। এখানে 3 বছর মানে হচ্ছে 3 গুণ 12 যোগ 5 যোগ, এটাকে মাস করতে হলে 20 ভাগ 30 সমান হবে 36 যোগ 5 যোগ, এটা 20 30 করে দাও, এই শূন্য কেটে দাও, 41 যোগ 2 এর 3 সমান হচ্ছে 41 পূর্ণ 2 এর 3। তাহলে এটা হয়ে গেল 41 পূর্ণ 2 এর 3 মাস। এটা হয়ে গেল 41 পূর্ণ 2 এর 3 মাস। ঠিক আছে, এবার আমরা 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে আছে 32-এর গুণনীয়কগুলির যোগফল। 32-এর গুণনীয়কগুলির যোগফল ড্যাশ। 32-এর গুণনীয়ক কি কি? এগোটা। তাহলে 32-এর গুণনীয়ক 1, 2, 4, 8, 16, 32। এবার যোগফল। যোগ করো, 63। তাহলে হয়ে গেল 63। ঠিক আছে, এই গেল 5 নম্বর। এবার 6 নম্বর যাব। 6 নম্বর আছে 5টি ক্রমিক সংখ্যার গড় 19 হলে শেষ সংখ্যাটি কত? 5টি
ক্রমিক সংখ্যার গড় 19 হলে শেষ সংখ্যাটি ড্যাশ। হলো ড্যাশ। তাহলে দেখো সবসময় জেনে রাখবে 5টা 3টে এরকম যদি বিজোড় কোনো সংখ্যা থাকে তাদের যদি গড় দেওয়া থাকে তাহলে সেই গড়টা জানবে ওই সংখ্যা গোটার মাঝের সংখ্যা। সেই গড়টা হচ্ছে ওই সংখ্যা গোটার মাঝের সংখ্যা। তার মানে তার আগে দুটো সংখ্যা থাকবে আর পরে দুটো সংখ্যা থাকবে। তাহলে গড়টা হচ্ছে ওই সংখ্যাগুলোর কি না মাঝের সংখ্যা। তার মানে তার আগে দুটো সংখ্যা থাকবে আর পরে দুটো সংখ্যা থাকবে। তাহলে দেখো 5টা সংখ্যা পেয়ে গেছি, 17, 18, 19, 20, 21। তাহলে শেষ সংখ্যাটা হচ্ছে 21। এটা হলো। 7 নম্বরে যাও। ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কমপক্ষে কটি? ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কমপক্ষে ড্যাশ টি। তো একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ কটা হতে পারে? যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে তার 3টে কোণই সূক্ষ্মকোণ হবে। যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তার 2টো কোণ সূক্ষ্মকোণ হবে আর একটা কোণ স্থূলকোণ হবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার একটা কোণ সমকোণ হবে, 2টো কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে কমপক্ষে সূক্ষ্মকোণের সংখ্যা হচ্ছে 2টো। আর সবচেয়ে বেশি যদি বলা হয় তাহলে কটা হবে? 3টে। কারণ একটা ত্রিভুজে সবচেয়ে বেশি 3টে সূক্ষ্মকোণ থাকতে পারে আর একটা ত্রিভুজে সবচেয়ে কম 2টো সূক্ষ্মকোণ থাকতে পারে। তাহলে ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কমপক্ষে 2টো আর সর্বাধিক বললে 3টে। এটা গেল 7 নম্বর। এবার আমি যাব 8 নম্বরে। 8 নম্বরে আছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা হলো, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। মানে বৃত্তে যে ব্যাসগুলো জ্যাগুলো আঁকা যায় তাদের মধ্যে সবথেকে বড়টা হচ্ছে ব্যাস। ঠিক আছে? ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ। এই গেল 8 নম্বর। এবার 9 নম্বরে যাব। 9 নম্বরে আছে একটি বৃষ্টির দিনে একটি বিদ্যালয়ে 441 জন ছাত্র উপস্থিত ছিল। একটি বৃষ্টির দিনে একটি বিদ্যালয়ে 441 জন ছাত্র উপস্থিত ছিল, যা মোট ছাত্রের 75%। তাহলে ওই বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা কত? তাহলে দেখো এই 75% মানেই হচ্ছে 441 জন। এই 75% মানেই হচ্ছে 441 জন। তাহলে 1% সমান কত? 75। আর মোট ছাত্রছাত্রী মানে হচ্ছে কত? 100% সমান হচ্ছে 441 ইন্টু 100 বাই 75। 25 3 75, 25 4 100। এটা সমান 588। অতএব ওই বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা, অতএব
নির্ণয় ওই বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা 588। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই গেল 9 নম্বর। এবার আমরা যাব 10 নম্বরে। 10 নম্বরে কি আছে? এক ব্যক্তির মাসিক আয় 45,000 টাকা। এক ব্যক্তির মাসিক আয় 45,000 টাকা। এবার কি, তার আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 15:8 হলে তার বার্ষিক সঞ্চয় কত? তাহলে আয় বলে দেওয়া আছে, আয় ব্যয়ের অনুপাত বলে দেওয়া আছে, সঞ্চয় বের করতে হবে। তাহলে আমাকে জানতে হবে আয় যখন দেওয়া আছে, ব্যয় চাই, তবে আমার সঞ্চয় বেরোবে। আয় বিয়োগ ব্যয় সমান হচ্ছে সঞ্চয়। সঞ্চয় সমান হচ্ছে আয় বিয়োগ ব্যয়। আয় দেওয়া আছে, ব্যয় দেওয়া নেই, তাহলে ব্যয়টা আমাকে আগে জানতে হবে। তাহলে কীভাবে বের করব? দেখো, এখানে অনুপাত দিয়েছে আয় ইজ টু ব্যয় সমান হচ্ছে 15:8। এবার আমি দেখো এটা লিখতে পারি আয় বাই ব্যয় সমান 15/8। এবার আমি আয়ের জায়গায় 45,000 লিখে দেবো। 45,000 বাই ব্যয় সমান হচ্ছে 15/8। এবার আমরা কি করি? কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ মানে 15 গুণ ব্যয় সমান 8 গুণ 45,000। তাহলে ব্যয় সমান কি হবে? 8 গুণ 45,000 বাই 15। 15 কেটে দাও। সমান 24,000। তাহলে তার মাসিক ব্যয় হচ্ছে 24,000 টাকা। মাসিক ব্যয় 24,000 টাকা। অতএব তার মাসিক ব্যয় 24,000 টাকা। তাহলে দেখো, মাসিক ব্যয় পেয়ে গেছি, মাসিক আয় বলে দেওয়া আছে, তাহলে আমি মাসিক সঞ্চয় বের করতে পারি। মাসিক সঞ্চয় সমান হবে আয় বিয়োগ ব্যয়। আয় হচ্ছে 45,000 বিয়োগ 24,000 সমান হচ্ছে 21,000 টাকা। এটা হচ্ছে তার মাসিক সঞ্চয়। এবার আমার কি চাই? আমার চাই বার্ষিক সঞ্চয়। অতএব বার্ষিক সঞ্চয় সমান হবে কি? মাসিক সঞ্চয়কে 12 দিয়ে গুণ। এত টাকা সমান 2,52,000 টাকা। তাহলে অ্যান্সার লিখবো, অতএব নির্ণয় তার বার্ষিক সঞ্চয় 2,52,000 টাকা। অ্যান্সার হয়েছে? তাহলে কীভাবে করলাম? প্রথমে কি করলাম? প্রথমে করলাম আয় আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে, সেটা থেকে আমি ব্যয়টা বের করে নিলাম। ব্যয়টা বের করে নেওয়ার পর আয় আমার দেওয়া আছে, সেখান থেকে আমি সঞ্চয়টা বের করলাম, মাসিক সঞ্চয়, তাকে 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে বার্ষিক সঞ্চয় হয়ে গেল। এটা হলো 10 নম্বর।
এবার আমি করব 11 নম্বর। 11 নম্বরে কি আছে? 11 নম্বর আছে 24 জন হিমালয় অভিযাত্রীর 30 দিনের খাদ্য ছিল। 24 জন হিমালয় অভিযাত্রীর 30 দিনের খাদ্য ছিল। 5 দিন পর তুষার ঝড়ে তাদের মধ্যে 4 জন মারা গেল। বাকি খাদ্যে কতদিন চলবে? এটা তো ঐকিক নিয়ম। এটা ঐকিক নিয়ম। কীরকম? 24 জনের চলে, দেখো কি লিখব, 24 জনের চলে 30 বিয়োগ 5 দিন পর, মানে 5 বিয়োগ 25 দিন। এবার কি, একজনের চলে 25 গুণ 24 দিন। এবার কি, 24 জন ছিল, 4 জন মারা গেছে, তার মানে সে তার আর নেই, তাহলে 20 জনের চলে 25 গুণ 24 বাই 20। সমান হচ্ছে 30 দিন। এগুলো হচ্ছে কি, বাকি খাদ্যে কতদিন চলবে। তাহলে অতএব নির্ণয় বাকি খাদ্যে 30 দিন চলবে। ঠিক আছে, এটা ইজি ছিল। এন্ট্রি মেথড ঐকিক নিয়ম, আর কি জানি। এটা গেল 11 নম্বর। এবার আমি যাব 12 নম্বরে। 12 নম্বরে আছে দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 72 হলে সংখ্যাগুলি কি কি হতে পারে। দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 72 হলে সংখ্যাগুলি কি কি হতে পারে। এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হয়। সমান হবে 72 ভাগ 6 সমান 12। এবার এই 12কে কী করতে হবে, দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে। 12 সমান 1 গুণ 12, 2 গুণ 6 আর 3 গুণ 4। আর কোনোভাবে ভাঙা যায় না। এইবার দেখো, এই গুণফলগুলোর মধ্যে এই যে জোড়া জোড়া সংখ্যা রয়েছে, এই এক জোড়া, এই এক জোড়া, এক জোড়া, এদের মধ্যে কে পরস্পর মৌলিক? এইটা পরস্পর মৌলিক আর এইটা পরস্পর মৌলিক। এইটা পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। তাহলে এটা বাদ, যেটা পরস্পর মৌলিক নয় সেটা বাদ। এই দুটো পরস্পর মৌলিক। যেগুলো পরস্পর মৌলিক তাদের প্রত্যেকটার সঙ্গে কি করতে হবে, গসাগুটা গুণ করতে হবে। তাহলে 1 গুণ 6, 12 গুণ 6, অথবা 3 গুণ 6, 4 গুণ 6 হয়েছে। বেশ, তাহলে এটা হলো কি, অথবা তাহলে 6, 72 অথবা 18, 24। তাহলে সংখ্যাগুলি কি হবে, অতএব নির্ণয় সংখ্যাগুলি 6, 72 অথবা 18, 24। এটা অ্যান্সার। কী করে হলো, কি ব্যাপারটা হলো, যে 72 লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব, যেটা ভাগফল হবে তাকে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। তাদের মধ্যে যেগুলো হবে পরস্পর মৌলিক সেইগুলোর সঙ্গে কি করতে হবে, গসাগুটা গুণ করতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। যেগুলো পরস্পর মৌলিক নয় সেগুলো বাদ, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এই হলো 6 আর 72 যদি সংখ্যা দুটো হয় তাহলেও তাদের গসাগু 6 হবে, লসাগু 72 হবে। আর 18 আর 24 যদি সংখ্যা দুটো হয় তাদেরও গসাগু হবে 6, লসাগু হবে 72। তাহলে এই চারটে হচ্ছে সংখ্যা।
এটা গেল 12 নম্বর। এবার আমি যাব 13 নম্বর। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে আছে 4 জন ছেলের গড় ওজন 42 কেজি। 4 জন ছেলের গড় ওজন 42 কেজি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের ওজন চতুর্থ জনের ওজনের চেয়ে যথাক্রমে 2 কেজি কম, 5 কেজি বেশি এবং 1 কেজি কম হলে চতুর্থ জনের ওজন কত? তাহলে দেখো 4 জন ছেলের গড় ওজন বলে দিয়েছে, মোট ওজন বলে দেয়নি। তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে 4 জন ছেলের মোট ওজন। 4 জনের মোট ওজন সমান হচ্ছে 4 গুণ 42 সমান হচ্ছে 8, 168 কেজি। ঠিক আছে, এবার দেখো এখানে কার উপর বেস করে বাকিদের বলা আছে? চতুর্থ জনের চেয়ে। তাহলে চতুর্থ জনের ওজনটা আমি ধরে নেব। তাহলে ধরিলাম চতুর্থ জনের ওজন সমান 1 গুণ। তাহলে প্রথম জনের কি হবে? সমান হবে 1 গুণের থেকে 2 কেজি কম বিয়োগ 2 কেজি। দ্বিতীয় কি হবে? 1 গুণ যোগ 5 কেজি, 5 কেজি বেশি। আর তৃতীয় জনের কি হবে? 1 গুণ বিয়োগ 1 কেজি, 1 কেজি কম হয়েছে। তাহলে দেখো এবার এই কোটাকে আমি যোগ করব। এবার হবে অতএব মোট ওজন সমান হবে 1, 2, 3, 4 গুণ। এখানে দেখো 5 থেকে 2 বিয়োগ করব 3 হবে, 3 থেকে আবার 1 বিয়োগ করবে 2 হবে। 2 কেজি যোগ 2 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের এই দিকের হিসাবে আমাদের মোট ওজন হচ্ছে 4 গুণ প্লাস 2 কেজি, আর ওই দিকের হিসাবে মোট ওজন হয়েছে 168 কেজি। তাহলে এইটা মানে এটা। তাহলে আমরা লিখব অতএব 4 গুণ প্লাস 2 কেজি সমান 168 কেজি। তাহলে 4 গুণ সমান কি হবে? 168 বিয়োগ 2। সমান হচ্ছে 166 কেজি। তাহলে 1 গুণ সমান কি হবে? 1 গুণ সমান হবে 166 ভাগ 4। 4 4 16, 4 1 4, 4 5 20, এত কেজি। তার মানে এটা হচ্ছে কার ওজন? চতুর্থ জনের ওজন। তাহলে অতএব চতুর্থ জনের ওজন 41.5 কেজি। এবার প্রথম জনের ওজন কি হবে? প্রথম জনের ওজন 41.5 বিয়োগ 2 সমান হবে 39.5 কেজি। হলো? আর কি দ্বিতীয় কি হবে?
দ্বিতীয় জনের ওজন হবে 41.5 যোগ 5 সমান হবে 46.5 কেজি। আর তৃতীয় জনের ওজন কি হবে? 41.5 বিয়োগ 1 সমান 40.5 কেজি। এই কোটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই সব কোটাই, এটা আমি অ্যান্সার লিখে দিচ্ছি, আর আলাদা করে লিখছি না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটাই গেল 13 নম্বর। এবার চলো আমি 14 নম্বরে যাব। 14 নম্বরে কি আছে? 14 নম্বরে আছে একটি ঝুড়িতে কিছু কমলালেবু আছে। একটি ঝুড়িতে কিছু কমলালেবু আছে, সেগুলি কিছু পরীক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়ার সময় দেখা গেল প্রত্যেককে 3টি করে দিলে কমলা দিলে 10টি কমলালেবু বেড়ে যায়। প্রত্যেকে 3টে করে কমলালেবু দিলে 10টি কমলালেবু বেড়ে যায়, কিন্তু প্রত্যেককে 4টি করে দিলে 15টি কমলালেবু কম পড়ে। 15টি কমলালেবু কম পড়ে, তাহলে পরীক্ষার্থী আর কমলালেবুর সংখ্যা কত? তাহলে দেখো, প্রথমে দেওয়া হচ্ছিল কটা করে? 3টে করে। পরে দেওয়া হচ্ছে কটা করে? 4টে করে, মানে একটা করে বেশি দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে যখন 3টে করে দিচ্ছিলাম তখন 10টা কমলালেবু এখানে থাকছিল, এখানে 10টা কমলালেবু থাকছিল। এই 10টা থেকে আবার কি আর একটা করে দিচ্ছি, তাহলে 4টে করে হয়ে যাবে। 3টে করে দিয়েছি, দিয়ে এখানে 10টা আছে। 3টে করে দেওয়ার পর আবার একটা করে দিতে যাচ্ছি, মানে 4টে করে দিচ্ছি, একটা কম বেশি হয়ে যাচ্ছে। দেওয়ার সময় দেখা যাচ্ছে এই 10টা যে কমলালেবু ছিল সে কোটা দেওয়া হয়ে গেল। দিয়ে দেখা যাচ্ছে আরও সবাইকে যদি দিতে হয় তাহলে আরও আমার কাছে 15টা কমলালেবু লাগবে। আমার আরও 15টা কমলালেবু লাগবে। ঠিক আছে? তাহলে এই একটা করে বেশি দেওয়ার জন্য মোট কটা কমলালেবু বেশি লাগলো? তাহলে লিখব প্রত্যেককে 4 বিয়োগ 3 সমান 1টি করে কমলা দিতে মোট কমলা লেবু লাগে। দেখো 10টা ছিল আর 15টা লাগলো, মানে 25টি। কী হলো? প্রত্যেককে 1টি করে কমলালেবু দিতে কমলালেবু লাগছে, মোট কমলালেবু লাগছে 10টা প্লাস 15টা সমান হচ্ছে 25টা। তার মানে তাহলে অতএব ছেলের সংখ্যা কী হবে? অতএব পরীক্ষার্থীর সংখ্যা সমান হবে 25/1 সমান হচ্ছে 25 জন। খুব সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা বুঝতে হবে, বুঝতে না পারলেই হবে না। দেখো, প্রথমে 4টে করে কমলালেবু দিচ্ছে, 3টে দিচ্ছিলাম, পরে আরেকটা করে বাড়িয়ে 4টে করে দিচ্ছি। এই একটা করে যখন বাড়িয়ে দিতে গেলাম তখন আমার কাছে যে 10টা কমলালেবু ছিল সে কোটা লাগলো, প্লাস আরও 15টা কমলালেবু এক্সট্রা লাগলো। তাহলে ওই একটা করে বাড়িয়ে দেওয়ার জন্য আমার মোট কমলালেবু লাগলো 25টা। তাহলে আমরা কতজনকে কমলালেবু দিয়েছি? 25 জনকে। 25 জনকে একটা করে দিলে 25টা লাগে। এটা হচ্ছে অঙ্কটা। এবার দেখো, পরীক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছে, তাহলে কমলালেবুর সংখ্যাও পেয়ে যাবে এবার। অতএব কমলা লেবুর সংখ্যা সমান হচ্ছে 25 জন পরীক্ষার্থী। 3টে করে কমলালেবু দিচ্ছি, 10টা কমলালেবু এক্সট্রা আছে। এই হলো, সমান হলো 75 যোগ 10 সমান হচ্ছে
85টি হলো। তাহলে এবার অ্যান্সার লিখব। অতএব নির্ণেয় পরীক্ষার্থীর সংখ্যা 25 জন এবং কমলা লেবুর সংখ্যা 85টি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 14 নম্বর। এবার আমি 15 নম্বর করব। 15 নম্বর আছে সরল। সরলটা দেখো লিখছি আমি। 100 ভাগ তৃতীয় বন্ধনী 12 যোগ 4 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ 24 ভাগ 2 প্রথম বন্ধনী 10 বিয়োগ 4 গুণ 2 ব্র্যাকেট ক্লোজ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ। ঠিক আছে, এবার সমান দিলাম 100 ভাগ, একদম প্রথম বন্ধনীর কাজ হবে 12 যোগ 4 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ 24 ভাগ 2 প্রথম বন্ধনী 10 বিয়োগ 8 গুণ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ। হয়েছে। পরের লাইন 100 ভাগ 12 যোগ 4 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ 24 ভাগ 2। দেখো এখানে প্রথম বন্ধনীর মধ্যে 10 বিয়োগ 8 আছে, মানে এটা 2 হবে, কিন্তু দেখো এখানে কোনো চিহ্ন নেই। তো চিহ্ন না থাকলে আমাদের কী লিখতে হয়? এর 2 গুণ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ। নেক্সট পরের লাইন যাচ্ছি। পরের লাইনে লিখব 100 ভাগ তৃতীয় বন্ধনী 12 যোগ 4 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ 24 ভাগ, দেখো এই ভাগ গুণ আর এর মধ্যে এর কাজটা আগে হয়। এর মানে কি 2 এর 2 মানে 2 দুগুণে 4 গুণ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন 100 ভাগ তৃতীয় বন্ধনী 12 যোগ 4 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ, এবার ভাগের কাজ 6 গুণ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন 100 ভাগ 12 যোগ 4 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ 18 এটা। পরের লাইন হচ্ছে 100 ভাগ 12 যোগ 4, আবার দেখো 18 থেকে 20 থেকে 18 বিয়োগ দিলে 2, কোনো চিহ্ন নাই, মানে এর 2 তৃতীয় বন্ধনী ক্লোজ হলো। পরের লাইন 100 ভাগ 12 যোগ 4 দুগুণে 8, ঠিক আছে, সমান কি হচ্ছে 100 ভাগ 12 20 সমান হয়ে যাবে 5। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিন্তু না বুঝলেই হবে না। তো কি বললাম আবার একবার ভালো করে শুনে নাও, যে প্রত্যেককে 4টে করে কমলালেবু দিতে, কমলালেবু যা ছিল তার থেকে আরও 15টা বেশি লাগছে, মানে 10টা ছিল আরও 15টা বেশি লাগছে। তার মানে প্রত্যেককে 4 বিয়োগ 1, মানে একটা করে বেশি দেওয়ার জন্যে মোট কমলালেবু লাগছে 15 যোগ 10, মানে 25টা। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 25 ভাগ 1 সমান হচ্ছে 25 জন। আর কমলালেবুর সংখ্যা ওখান থেকে বেরিয়ে যাবে।
25 গুণ 3 যোগ 10 মানে 25কে 3টি করে দিচ্ছিলাম 75টা, আর 10টা আমার করে থাকছিল, সেটা হলো 85টা। আবার যদি আমি 4টে করে দিই তাহলেও একই হবে। দেখো 25 গুণ 4 বিয়োগ 15, মানে 15টা কম পড়ছিল, বিয়োগ 15, তাহলে হবে 25 4 100 বিয়োগ 15 মানে 85। দুভাবেই এটা হবে, ঠিক আছে। তাহলে এই গেল, সরল গেল, এটা গেল। এখান থেকে আর একটা অঙ্ক কোনটা বললো, এই যে একটা কেউ বাদ চলে গেছে তো, দূর যা। বেশ, এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল। দেখো এটা 39 এবং 46, এটাও ভালো অঙ্ক, লসাগু আর গসাগু। ঠিক আছে, 13টা ভালো অঙ্ক। এই অঙ্কগুলো মোটামুটি ছিল। তো যাই হোক, হলো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো সব করে ফেলেছো। এবার যেগুলো ভুল করেছো মেলাও, আগে যেগুলো ভুল করেছো সেগুলো ঠিক করবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।